আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে সংখ্যা কিছু শিখেছিলাম, সিনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান। আমি বলেছিলাম আজকে আমরা 1 থেকে 100 এবং বড় সংখ্যা শিখব। তবে আমি চিন্তা করে দেখলাম বড় সংখ্যাতে আজকে আমরা যাব না। আমরা শুধুমাত্র 1 থেকে 100 এবং একক, বিভিন্ন জিনিসের একক আমরা আজকে শিখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কথার মাধুর্য এবং গাম্ভীর্যতা আনার জন্য এককগুলো জরুরি। এক এক হচ্ছে পিওরে হচ্ছে আমাদের হা না। হা না, হা হচ্ছে হিয়ত, আ না, নিয়ন আ, হা না। যদি আমি সিনোতে লিখি ইল, ইল কিভাবে হবে? ইল ইল আগে আছে ই, তারপর আছে ল। দেখেন, আপনার বাংলাটি আপনি আগে দেখেন। বাংলা আমাদের আগে আছে রস্যই, আর পরে আছে ল, ইল। আমি এটা লিখবো কিভাবে? আমি আগে প্রথমে লিখবো ই। আমার হচ্ছে আগে প্রথমে ইটা আমি কিভাবে লিখবো? এই যে আমার ই হয়ে গেল, এতটুকু তো আমার কোনো সমস্যা নেই। এরপর আমি ল লিখবো। আমি যদি এখানে আমরা জানি ল হচ্ছে রিউল, কিন্তু আমরা এটা জানি রিউল যদি মূল বর্ণ হিসেবে বসে তাহলে ওর উচ্চারণ র হয়ে যায়। তার মানে হচ্ছে ও এখানে বসতে পারবে না। তাহলে ও কোথায় বসবে? নিচে বসবে। নিচে বসলে ও ল এর উচ্চারণ আমরা পাবো। এই হচ্ছে আমাদের ইল। তারপরে সর্বশেষে লাবিদ বলতেছে শিবিল। আচ্ছা, আমরা জানি 10 হচ্ছে শিপ। 10 হচ্ছে শিপ, নট শিব। শিপ, প। প যদি হয় নিচে হচ্ছে আমাদের বিয়পটা যদি নিচে থাকে তাহলে বিয়পের ভাতৃম উচ্চারণ হচ্ছে প, তা শিপ। ওকে, এখন আমি লিখবো ইল। আমি এখন ইল লিখবো। ইল লিখি, আমি ইল লিখতে কি সমস্যা? এই আমার ইল। তাহলে হয়ে গেল আমার শিবিল। এখন উচ্চারণের বেলায় একটু ডিফারেন্স আছে। উচ্চারণের বেলায় আপনাদের সাথে আমি এটা আমাদের ভারুমের জিনিসটা আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে। ভারুম আশা করি সবাই আপনারা প্রিন্ট করে রাখছেন। আমাদের 1 নম্বর নিয়মে ছিল ভাচ্চিমের পর যে কোনো ভাচ্চিম, শুধুমাত্র ইয়ং ছাড়া, শুধুমাত্র ইয়ং বাদে আর যত ভাচ্চিম আছে, এই ভাচ্চিমের পরে যদি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ বলতে কি বোঝায়? ইয়ং এর সাথে যদি ই থাকে, ইয়ং এর সাথে যদি আ থাকে, ইয়ং এর সাথে যে কোনো স্বরবর্ণ থাকুক, তাকেই আমরা বলি স্বরবর্ণ অথবা ইয়ং। মূল বর্ণ ইয়ং থাকে। বারবার খেয়াল করেন, আমরা জানি মূল বর্ণ হিসেবে ইয়ং এর কোনো উচ্চারণ নেই। স্বরবর্ণের উচ্চারণই ওর উচ্চারণ। দ্যাটস ওয়াই আমরা যখন আলোচনা করি আমরা এটাকে দুইভাবে পরিচয় দিই। এই যে উপরে যে ইয়ংটা আছে দুইভাবে পরিচয় দিই। একভাবে পরিচয় হচ্ছে মূল বর্ণ হিসাবে ইয়ং থাকলে, এটা হচ্ছে নর্মাল। আরেকটু আমরা পরিচয় দিই, সেটাকে বলি আমরা স্বরবর্ণ থাকলে। স্বরবর্ণ যেমন ধরেন ইয়ং তো আছে, ইয়ং এর তো কোনো উচ্চারণ নেই, এখানে ই আছে, ইটা হচ্ছে কি মেন উচ্চারণ, তার মানে হচ্ছে কি স্বরবর্ণ। তো ভাচ্চিমের পরে, ভাচ্চিমের ইয়ং ছাড়া যে কোনো ভাচ্চিমের পরে মূল বর্ণ ইয়ং থাকলে অথবা স্বরবর্ণ থাকলে ভাচ্চিম আর নিচের জায়গায় উচ্চারিত হবে না, সে উপরে চলে আসবে। সেই জায়গায় থাকবে না, সে তার এই জায়গাটা এই খালি জায়গাটাকে সে দখল করবে। যেহেতু এই জায়গা খালি, এখানে কোনো উচ্চারণ নাই, তাই ও এই জায়গাটাকে দখল করবে। তাহলে আমার উচ্চারণটা কি দাঁড়াচ্ছে? সি এর জায়গায় সি থাকবে, কোনো চেঞ্জ নাই, আর ভাচ্চিম বিয়োগটা উপরে চলে আসছে। এটা কিন্তু লাবিদ কেবলমাত্র উচ্চারণের জন্য, লেখার জন্য কিন্তু না। লেখার জন্য বানান কিন্তু এটাই। জি ভাইয়া, বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের শিবিল। নিচে থাকলে প হইতো, উপরে চলে আসলে কিন্তু আর প হবে না। উপরে হয়ে গেলে আবার সে আগের মতোই ব হবে, ব। তাহলে হচ্ছে শিবিল। সিনো, এটার মেন কারণটা হচ্ছে এর উচ্চারণের মধ্যে চাইনিজ অ্যাকসেন্ট আছে, তাই এটাকে সিন হিসেবে পরিচয় দেওয়া হয়। তো এটার ব্যবহার সবচাইতে বেশি এবং র্যান্ডমলি এটাই ব্যবহৃত হয়।
পিওর কোরিয়ানটাও ব্যবহৃত হয়, তবে তার চেয়ে সিনোটা বেশি ব্যবহৃত হয়। আমরা আজকে সিনোটা দেখবো, কারণ সিনোর স্ট্রাকচারটা সহজ। দেখেন আপনাদেরকে আমি আজকে যে স্ট্রাকচারটা দেব, এটা আপনারা যখনই কোনো সংখ্যা লিখতে যাবেন, উচ্চারণ করতে যাবেন, এই স্ট্রাকচারটা আগে লিখে নেবেন। লাইক সূত্র, এটা বলতে পারেন ওয়ান টাইপ অফ সূত্রের মতো। আপনি যদি এটা লিখে নেন, আপনার যে কোনো সংখ্যা, এখন আপাতত আমরা 100 পর্যন্ত শিখবো, 100 পর্যন্ত সংখ্যা আপনার উচ্চারণ করতে কোনো সমস্যা হবে না। মুখস্থ করার কোনো বিষয় নেই। সিনো কোরিয়ানে আপনি 1 থেকে যদি 10 পারেন, আপনি 99 পর্যন্ত আপনাকে আর কোনো কিছু শিখতে হবে না। এই 1 থেকে 10 দিয়ে আপনি সবটা করতে পারবেন। আচ্ছা ধরেন, আমরা জানি সিনো কোরিয়ানে 1 থেকে 10 হচ্ছে ইল, ই, সাম, সা, ও, ইউক, ছিল, ফাল, খু, শিপ। এই হচ্ছে আমাদের 10টা। এখন আমি এখানে 11 লিখবো। 11কে ওরা কিভাবে লেখে দেখেন, 10 একে 11, 10 একে 11। এই হচ্ছে কি ওদের লেখার সিস্টেম। আমরা ছোটকালে যেভাবে নামটা শিখতাম মায়ের কাছে, ঠিক কোরিয়ানরা এটা এভাবেই ফলো করে, 10 একে 11। আচ্ছা, 10-এর নাম কি? 10-এর নাম হচ্ছে আমরা জানি শিপ। আর 1-এর নাম কি? 1-এর নাম হচ্ছে ইল। এই হয়ে গেল শিবিল। আচ্ছা ধরেন আমি দিলাম এবার 18। 18 স্ট্রাকচার কি দাঁড়াবে? 10 8-এ 18, 10 8-এ 18। তাহলে 10 কি? আমরা জানি 10 হচ্ছে শিপ। আর 8 হচ্ছে ফাল। তাহলে কি দাঁড়ালো? শিবফাল। শিবফাল হচ্ছে 10 18, মানে 18, 10 8-এ 18 শিবফাল। এভাবে করে যে আপনারা ভেঙে ভেঙে উচ্চারণ করেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখন সাপোজ ধরেন আমি 65-কে উচ্চারণ করবো, 65। এটা কি হবে? এখানে তো 10 নাই, তাহলে এখানে কি হবে? এখানে আছে 6 10-এ 60 আর 5। 6 10-এ 60 যোগ 5, 6 10-এ 60 যোগ 5। এটা ইউক সিপিল হবে না? আপনার কথা ঠিক আছে, কিন্তু উচ্চারণ ঠিক নেই। ইউক শিবি ইয়ার, ইউক শিবিল, ইউক শিবিল, ও জি বাবু, মানে শিপ ইল আমার হবে খালি না, কয় আর কি। শিবিল হয়ে যাবে হ্যাঁ আর হ্যাঁ, কি। বুঝতে পারছি। আচ্ছা, ও হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, দেখেন আপনার থ্যাংক এই ইউ। যে স্ট্রাকচারটা দেখেন, 6 10-এ 60 যোগ 5, 6 10-এ 60 যোগ 5। 6 হচ্ছে আমরা জানি ইউক, 6 হচ্ছে আমাদের ইউক। 10 হচ্ছে শিপ। আর 5 হচ্ছে ও। ইয়েস। আচ্ছা দেখেন, আমরা বলতেছি আমরা যখন সংখ্যা শিখব, আমরা এখন সিনো কোরিয়ান শিখতেছি। সিনো কোরিয়ানের ব্যবহার সবচেয়ে বেশি, টাকা পয়সা হিসাব নিকাশ সব জায়গাতে সিনো কোরিয়ানটা ব্যবহৃত হয়। পিওর কোরিয়ানটাও অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহৃত হয়, তবে সিনোটার ব্যবহার বেশি। আমরা আজকে সিনোটা দেখি প্রথমে, তারপরে পিওরটা দেখব। তো সিনোতে আমরা দেখতেছি, সিনোতে 1 থেকে 100 পর্যন্ত আপনার শিখতে হবে না। আপনি 1 থেকে 10 পর্যন্ত পারলেই আপনি 99 পর্যন্ত অটোমেটিক পারবেন। তো 1 থেকে 10 আমরা জানি কিভাবে পড়তে হয়। এখন আমরা যদি এর পরের সংখ্যাগুলো পড়তে যাই, কিভাবে পড়বো? এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা এই যে আমার উপরে যে স্ট্রাকচারটা আমি লিখেছি, এই স্ট্রাকচারটা ফলো করবেন। যখনই আপনারা কোনো সংখ্যা গুনতে যাবেন সিনো কোরিয়ানে, এভাবে গুনবেন। কিভাবে দেখবেন? 65, 65কে আপনি ছোটকালের মতো আমরা ছোটকালে যেভাবে নামটা শিখতাম, সেভাবে ভেঙে ফেলেন। যেমন 6 10-এ 60 যোগ 5, 6 10-এ 60 যোগ 5, এই হচ্ছে আপনার 65। এই স্ট্রাকচারটা আপনি এখন শুধু ইয়াতে আপনার তাদের নামটা বসায় দেন। 6-এর নাম হচ্ছে ইউক, 10-এর নাম হচ্ছে শিপ, আর 5 হচ্ছে ও।
তাহলে আমাদের হয়ে গেল ইউকশিবো। ইউকশিবো হচ্ছে আমাদের ইউকশিবো আমাদের হচ্ছে আপনার 65। এখন সবাই আমাকে একটা জিনিস লিখে দেখান, এই 5টা সংখ্যা আমাকে এখনই লিখে দেন। সিনো কোরিয়ানে 1 থেকে 99 পর্যন্ত লিখতে পারবো তো? হ্যাঁ ভাইয়া পারবো এখন। সাব্বাস, ইনশাল্লাহ ভাই। ওকে। জি ভাই পারবো। ইনশাআল্লাহ ভাই পারবো। এখন এই ফিউচার টেন্সকে প্রেজেন্ট টেন্সে পরিণত করবেন। নেক্সট ক্লাসে আপনারা সবাই আজকে পারলে আজকে নয়তো কালকের মধ্যেই আপনারা 1 থেকে 99 পর্যন্ত বানান করে করে আমার কাছে লিখে পাঠিয়ে দেবেন। আমরা এখন পিওর কোরিয়ানে দেখব। পিওর কোরিয়ানে একটু পার্থক্য আছে। পিওর কোরিয়ানে পার্থক্য হচ্ছে আমরা যে সিনো কোরিয়ানে দেখলাম আমরা পুরোটাকে ভেঙে ফেলতে পারি, কিন্তু পিওর কোরিয়ানে আমরা 10, তারপরে 20 এগুলোকে আমরা ভাঙতে পারি না। এদের নিজস্ব নাম আছে, 1 2 3 4 এর যেমন নাম আছে এদেরও নিজস্ব নাম আছে। এগুলোকে আপনার আলগা আলগা মুখস্থ করতে হবে। আর বাদ বাকি সমস্ত স্ট্রাকচার সেম টু সেম। ফলে আপনার সিনো কোরিয়ানে যেমন ধরেন আমি 25টাকে কিভাবে লিখবো, আমি সিনো কোরিয়ানে 25টাকে লিখতেছি 2 গুণ 10 2 গুণ 10 যোগ 5, 2 গুণ 10 যোগ 5। এটা হচ্ছে আমার সিনো কোরিয়ানের। আর পিওর কোরিয়ানে কি হবে, আমার এই যে 2 গুণ 10 এইটা আমাকে আর ভাঙতে হবে না, কারণ কি 20-এর নিজস্ব একটা নাম আছে, তার সাথে আমি শুধু 5টা যোগ করে দেব। এই এই হচ্ছে আপনার সিনোর সাথে পিওরের স্ট্রাকচারাল পার্থক্য। আমাদের 10 পিওরে 10 20 30 40 করে 90 পর্যন্ত ওদের প্রত্যেকের আলগা আলগা নাম আছে। এই নামটা আপনাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, তাহলে আপনাদের পিওরও কনফার্মে আপনাদের চলে আসবে, পিওর আপনাদের আর সমস্যা হবে না। এখন দেখেন পিওরে কি কি আছে। আমরা জানি ভাই বুঝি না, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা আবারও বলতেছি, সিনো কোরিয়ানে আমরা দেখলাম আমি যদি 25কে লিখতে যাই আমাকে ভাঙতে হচ্ছে 2 গুণ 10 যোগ 5। আর পিওর কোরিয়ানে আমাকে 20কে ভাঙতে হবে না, আমি সরাসরি লিখবো 20 যোগ 5। এই হচ্ছে কি আমার সিনোর সাথে পিওরের পার্থক্য। এখন পিওরের মধ্যে একটু কষ্ট করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে কি 10 থেকে 90 পর্যন্ত, লাইক 10 20 30 40 50 এভাবে 90 পর্যন্ত আপনাদের এদেরকে নামগুলো আপনার মুখস্থ করতে হবে। যেমন দেখেন 10 হচ্ছে কোরিয়াতে, পিওর কোরিয়ানের 10 হচ্ছে ইয়ল, এটা হচ্ছে 10। এখন আমি যদি লিখি 15, আমরা জানি 5 হচ্ছে দাসত। এই যে আমাদের হচ্ছে 15, মানে 10 5-এ 15, 10 হচ্ছে ইয়ল, 5 হচ্ছে দাসত, ইয়ল দাসত। এরপরে আমাদের 20 হচ্ছে সুমুল। দেখেন সুমুল না, কিন্তু নর্মাল সুমুল না, কারণ কি এখানে আছে উ, 2 দাঁত, উপরের পাটির দাঁত সামনের, উপরের পাটির দাঁত নিচের দাঁত একসাথে লাগায়া আমাকে উচ্চারণ করতে হবে সুমুল, সুমুল। হ্যাঁ, এটা যদি হয় এইটার সাথে দেখেন সু আর মূল, মরশুকার মূলও এখানে কোনো চেঞ্জ হবে না, শুধু সু উচ্চারণ করার সময় দাঁতে দাঁত লাগিয়ে উচ্চারণ করবেন সুমুল। আচ্ছা 20 হচ্ছে এইটা, সাপোজ আমি 28 লিখবো, আমি কিভাবে লিখবো, সুমুল তো সুমুল, 20 সাথে 28, 8 8 লিখবো কিভাবে, ইয়দল, ইয়দল। এই হচ্ছে আমাদের সুমুল ইয়াদল, সুমুল ইয়াদল অর্থাৎ 28।
এভাবে করে আপনাদের প্রত্যেকটা নামের আলাদা আলাদা আছে। যেমন 30 কে বলতেছে সরুন। স দেখেন অনেকে বলে সো বললে কিন্তু আপনি মুখস্থ করার সময় না হয় মুখস্থ করেন, কিন্তু লেখার সময় কিন্তু আপনি তখন ওকার লিখে ফেলবেন। অনেককে আমি দেখছি ভুলটা করতে, যে কিন্তু এটা তো সো না, এটা হচ্ছে স। সমুল, সরি সরুন, সুমুল, সরুন। এটা হচ্ছে আমাদের 30। তারপর 40 হচ্ছে মাহুন। মাহুন। 50 হচ্ছে সুইন। সুইন। 60 হচ্ছে ইয়েসুন। ইয়ে সুন। 70 হচ্ছে ইলহুন। 80 হচ্ছে ইয়াদুন। 90 হচ্ছে আহুন। বাস, এটা আপনাদের কাছে সামনে আগে গেলাম না, আমি আপনাদেরকে শীটটা দিয়ে দেবো, আপনারা শীটটা থেকে এটা মুখস্থ করবেন। তাহলে আপনারা কিভাবে করতেছেন? প্রথমে সিনো কোরিয়ান 1 থেকে 10 ছোটস্থ মুখস্থ আপনাদের আছে। আপনার এরপরে 11 থেকে 99 পর্যন্ত নিজেরা এই যে স্ট্রাকচার ভেঙে ভেঙে লিখে ফেলবেন। এরপর পিওরে যাবেন। পিওরে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত ছোটস্থ মুখস্থ আপনাদের আছে। আপনারা এখন শুধু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই কয়েকটা আপনারা মুখস্থ করবেন। এই নামগুলো মুখস্থ করবেন, বানানোর সময় খেয়াল রাখবেন এটা কিন্তু মাহুন, এটা কিন্তু উ না, এটা কিন্তু উ না, এটা হচ্ছে উ। এই বিষয়গুলো বানানটা খেয়াল রাখবেন। সুইন, সরুন, এই বানানগুলো খেয়াল রাখবেন। একবার মুখস্থ করবেন, বারবার প্র্যাকটিস করবেন, আপনার মনের মধ্যে গেঁথে যাবে। একটু কষ্ট করবেন, এই হচ্ছে কথা। এটা শিখবেন 90 পর্যন্ত শিখে এরপর আবার সেই স্ট্রাকচারে ভেঙে ফেলবেন। 20 যোগ 5 25, 40 যোগ 8 48, এভাবে করে করে আপনারা 1 থেকে 99 পর্যন্ত পিওর করে নিয়ে লিখে ফেলবেন। পারবেন তো? জি ভাইয়া পারবো। ভাই ইনশাল্লাহ। আগে সিনো কোরিয়ানটা লিখে পাঠাই দিই, তারপর এটা করবো না পিওরটা। আস্তে 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 দেন, কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিতেছি। আচ্ছা। আচ্ছা ভাই ঠিক আছে। আর 100, 100 সিনো এবং পিওরে সেম টু সেম। এটা হচ্ছে ব্যাক। এই হচ্ছে আমাদের ব্যাক। ব্যাক হচ্ছে 100, এটা সিনোতেও যা, পিওরেও তা। আর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 1000। এটা হচ্ছে ছন। আর একটা আছে 10,000। এটা হচ্ছে মান। আর সর্বশেষ একটা শেখাবো, সেটা হচ্ছে 10 কোটি। দশ কোটি হচ্ছে অক। অক, ইয়ং অ গিয়ক। 100 হচ্ছে ব্যাক, 1000 হচ্ছে ছন, 10,000 হচ্ছে মান, 10 কোটি হচ্ছে অক। 99,000, 99,000,
999, 99,999 কোটি পর্যন্ত আপনাদের আর কিছুই লাগবে না। সো অত বড় সংখ্যা আপনাদের যাওয়ারও প্রয়োজন পড়বে না, আলহামদুলিল্লাহ। সো এই পর্যন্ত আপনারা মুখস্থ করে ফেলবেন, ঠোঁটস্থ মুখস্থ আমাকে লিখে পাঠিয়ে দেবেন। আমাদের একক, যেমন ধরেন মাস গণনার একক নির্দিষ্ট করে বুঝালে কিরকম, 1 মাস, 2 মাস, 5 মাস পরে আমার পরীক্ষা, 2 মাস আগে আমি বাংলাদেশে আসছি, এইভাবে যে আমরা 1 মাস 2 মাস গণনা করতেছি, এটাকে আমরা কিভাবে গুনবো? খ্যা উয়ল, উয়ল হচ্ছে মাস গণনার একক। এই যে উয়ল দেখতেছেন, উয়লটা হচ্ছে আমাদের মাস গণনার একক। এটা আছে কি ঠিক মতো? হ্যাঁ ঠিক আছে। উয়লটা হচ্ছে আমাদের মাস গণনার একক। তো এটার সাথে শুধু খ্যা বসালে খ্যা উয়ল। যেমন ধরেন 1 মাস, 1 মাস যাবত আমি অসুস্থ, তাহলে কি হবে? এক হচ্ছে ইল, ইল খ্যাওয়ল। 5 মাস আগে আমি কোরিয়াতে আসছি, 5 হচ্ছে ও খ্যাওয়ল, মানে হচ্ছে 5 মাস। এভাবে করে আমরা গণনা করতে পারবো। আচ্ছা, 2 নম্বর আছে বহুতল ভবন গণনার একক। বহুতল ভবন গণনা করতে বলে কি বোঝা যায়? আসলে গণনা না, আপনারা কোরিয়াতে গেলে দেখবেন বাংলাদেশে যেমন বহুতল ভবনের আসলে কোনো সংজ্ঞা নেই। একই এলাকার মধ্যে 10 তলা বাড়ি আছে, আবার দোতলা বাড়িও আছে। ওলট পালট অবস্থা, একদম জগা খিচুড়ি। কোরিয়াতে এরকম না, কোরিয়াতে নির্দিষ্ট এলাকায় আফাথু, ওরা বলে আফাথু। আফাথু মানে অ্যাপার্টমেন্ট। যেই জায়গায় অ্যাপার্টমেন্ট সেখানে সারি সারি অ্যাপার্টমেন্ট, 40টা 50টা 60টা সব সেম সেম সাইজের, প্রায় 40 তলা 50 তলা বিল্ডিং, আপনার একটা বিশাল বড় কমপ্লেক্সের মতো ওরা বানা রাখছে। এটা হচ্ছে আফাথু। আবার যেটা ভিলা, ভিলা হচ্ছে আপনার সব 4 তলা, 4 তলার উপরে কোনো ভবন যাবে না, 3 তলাও হবে না, হবে কি সব 4 তলা ভবন। বিশাল বড় এলাকা, প্রায় 1-150 বাড়ি হবে, সব 4 তলা বাড়ি। তো এখন কথা হচ্ছে গিয়ে বহুতল ভবন বলতে গেলে আপনার এই 4 তলা বাড়িগুলোকেও বলে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা আফাথু বা আপনার 8 তলা 10 তলা বা তার উপরে যে বাড়িগুলো আছে এগুলোকে ওরা বহুতল ভবন হিসেবে ট্রিট করে। এখন আপনি যদি যেমন খসিওন, আপনারা জানেন কোরিয়াতে আপনারা বাসা নিয়ে থাকতে গেলে খসিওন হচ্ছে গিয়ে সবচেয়ে চিপেস্ট অপশন। খসিওনে আপনারা পার মান্থে ভাড়া দিয়ে থাকতে পারবেন, কোনো ডিপোজিট করতে হবে না। আপনি শুধু ইনস্ট্যান্ট তাকে বলবেন আমি আগামীকালকে থেকে রুমে উঠবো, সে রুম খালি থাকা সাপেক্ষে আপনাকে বলবে হ্যাঁ আপনি উঠে যান। আপনি উঠবেন, 1 মাস পরে তাকে আপনি মাসিক ভাড়া দিয়ে দেবেন। আপনি 1 মাস শেষ হওয়ার একদিন আগে বলে দিলেন আমি কালকে থেকে আর বাসায় থাকবো না, বাসা ছেড়ে দেন, কোনো প্রবলেম নেই, তাকে আপনার কোনো ডিপোজিট করতে হবে না। তবে এখন অনেক জায়গায় আছে একটু ভালোবাসা হলে তারা আবার একটু ডিপোজিট, ওই আপনার দেখা গেছে অর্ধেক মাসের ভাষা বাড়ার মতো ডিপোজিট করে। কিন্তু যদি আপনি ওয়াললুম, 1 রুমকে ওরা বলে ওয়াললুম, ওয়াললুম মানে 1 রুম, 1 রুমের যে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো আছে, আপনার একটা রুম সাথে আপনার ওয়াশিং মেশিন, একটা বাথরুম, একটা পাকঘর, এরকম যেগুলো আছে, এগুলোতে আপনারা জানেন এগুলোতে আপনার 2 রকম সিস্টেম আছে। একটা হচ্ছে জনসে আর একটা উওলসে। জনসে মানে আপনি এটা অনেক টাইপ অফ লিজের মতো। আপনি 1 বছরের জন্য ওকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিবেন, লাইক 1 কোটি 2 কোটি ওয়ান। আপনাকে আর কোনো ভাড়া দিতে হবে না, শুধু মেনটেনেন্স কস্ট হিসেবে 50-60 হাজার 20 হাজার অ্যাপার্টমেন্টের উপর ভিত্তি করে আপনাকে তাকে একটা মেনটেনেন্স কস্ট দিতে হবে। লাইক আপনার ওরা যে আপনার বিল্ডিং ক্লিন করবে, আপনার সিঁড়িতে লাইটিং ফাইটিং, লিফটের যে প্রবলেম, এগুলোর জন্য মেনটেনেন্স কস্ট দিতে হয়, কোনো ভাড়া দিতে হয় না। তো আপনারা তো এত টাকা দিয়ে থাকতে পারবেন না, আপনারা থাকবেন কি উওললুমে, উওলসে। উওল মানে মাস, এই যে আমরা উওল পড়তেছি মাস, মাসিক ভাড়া হিসেবে আপনারা থাকবেন। সেখানে দেখা যাবে আপনারা 20 লাখ 30 লাখ ওয়ান আপনারা ডিপোজিট দেবেন, 1 বছরের জন্য চুক্তি করবেন, মাসে মাসে আপনারা 2 লাখ 3 লাখ ভাড়া দেবেন। তো আপনার যখন 1 বছর পূর্ণ হবে, আপনি যদি কন্ট্রাক্ট ক্যান্সেল করেন, আপনাকে বাড়ির মালিক আপনার অ্যাকাউন্টে টাকাটা, আপনার যে ডিপোজিটটা আছে সেটা পাঠায় দেবে। যদি কোনো টাকা কর্তন করার হয়, লাইক মেনটেনেন্স, আপনি কোনো জিনিস নষ্ট করছেন বা দরজা পাট নষ্ট করছেন, সে কিছু টাকা কেটে রাখবে, বাকি টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো কথা হচ্ছে এই যে ব্যাপার স্যাপারগুলো আছে, তো আপনাদের বহুতল ভবন আপনারা গুনতে গেলে আপনারা যখন অনলাইনে চেক করবেন যে খসিওন কোথায় আছে, অবশ্যই কোরিয়ান ভাষা খুঁজতে হবে। আপনারা ইংরেজি ভাষা খুঁজতে কিন্তু ভালো খসিয়ন বা কোনো খসিয়ন আপডেট আপনারা পাবেন না। কোরিয়ান ভাষা খুঁজলে আপনারা একদম আপডেটেডটা পাবেন। হ্যাঁ, ওই যে ওই জায়গায় একটা ভালো এক খসিয়ন আছে, ওটার ভাড়া এত। এখন ওখানে দেখবেন ভবনের নাম্বার দেওয়া আছে, তাহলে আপনি কিভাবে খুঁজে পাবেন? এই হচ্ছে গিয়ে এখন আসছে বহুতল ভবন গণনার একক। বলতে আপনি বহুতল ভবন কাউন্টিং কিভাবে করবেন, লাইক ভবন 1, ভবন 2, ভবন 3, এটাকে ওরা কিভাবে করে সেটা হচ্ছে গিয়ে দোং। যেমন আপনাকে বলা হলো ওদোং, মানে
5 নম্বর ভবন। তাহলে আপনি গুনতে দেখতে পারবেন ভবনের গায়ে বড় করে লেখা থাকে 1 2 3 এভাবে করে ভবনের গায়ে লেখা থাকে, এক পাশে লেখা থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে আমার ভবনটা হচ্ছে এইটা, এই ভবনের অত তলায় আমার একটা রুম খালি আছে, আমি গিয়ে দেখতে পারবো। এই হচ্ছে কি বহুতল ভবনের গণনার একক। আচ্ছা, ক্রমিক সংখ্যা গণনার একক এটা কি? প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে গুনতেছেন, এটা গুনতে গেলে বন, ইলবন, ইবন, সামবন, সাবন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এভাবে করে বন গণনা করে। কোরিয়ান মুদ্রা গণনার একক, কোরিয়ান মুদ্রাকে কি বলে? উয়ন। এই যে আপনার ছন উয়ন, মান উয়ন, ও মান উয়ন, 50,000 উয়ন, 1,000 উয়ন, 10,000 উয়ন, এই হচ্ছে আপনার কোরিয়ান মুদ্রা গণনার একক। আচ্ছা, জন প্রতি খাবার ইত্যাদি গণনার একক এটা কি জিনিস? জনপ্রতি খাবার হচ্ছে কি, আপনারা জানেন আমরা চাইনিজে খেতে গেলে দেখি, বা আপনারা সুলতান ডাইনে খেতে গেলে দেখছেন একটা ডিশ 3 জন খাইতে পারে, একটা ডিশ 5 জন খাইতে পারে, অথবা জিজ্ঞেস করে আপনি যখন ঢুকতেছেন আপনারা কয়জন, 5 জন 4 জন, তারা আপনাদের মানুষের উপর ভিত্তি করে, গেস্টের উপর ভিত্তি করে আপনাকে নির্দিষ্ট টেবিলে গিয়ে বসায়, যে হ্যাঁ এই টেবিলটা হচ্ছে 6 জনের জন্য আপনারা এখানে বসেন, এই টেবিলটা 2 জনের জন্য আপনারা 2 জন এখানে বসেন, এভাবে করে। তো এই যে জন প্রতি খাবার, খাবার খাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। জন প্রতি গণনার একক হচ্ছে ইনবুন। লাইক একটা ডিশ 3 জনের, তাহলে সাম ইন বুন। তারপর আপনার একটা ডিশ 5 জনের, ও ইন বুন। এভাবে করে আপনার গণনা করে। আচ্ছা, সপ্তাহ গণনা একক, সপ্তাহকে ওরা ডাকে কিভাবে সেটাই হচ্ছে আসল কথা, গণনা মরনার কোনো কথা না। সপ্তাহকে ওরা কিভাবে ডাকে? জু। এটা হচ্ছে গিয়ে সপ্তাহের গণনা একক, জু। ইল জু, ই জু, সাম জু, অর্থাৎ 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, গত সপ্তাহ, জিনান জু, আগামী সপ্তাহ, ডাউম জু। এভাবে করে সপ্তাহকে ওরা গুনতেছে এভাবে। বছর গুনতে গেলে ওরা কিভাবে গণনা করে? নিয়ন। যেমন ইল নিয়ন 1 বছর, ও নিয়ন 5 বছর, শিম নিয়ন 10 বছর, এভাবে করে বছর গুনতে গেলে নিয়ন। এবার মিনিট, মিনিট গুনতে গেলে যেমন আমাদের ঘন্টার কাঁটা, আমরা ঘড়ি যখন পড়ি ঘড়ির মধ্যে আছে এখন বাজে 10টা বেজে 50 মিনিট, এই যে 50 মিনিটটা কিভাবে গুনবেন? এই মিনিট গণনা একক হচ্ছে বুন। বুন হচ্ছে মিনিট গণনা একক। ইয়াস, ভাইয়া জনপ্রতি খাবার গণনার একক এটা একটু আবার বলবেন? অবশ্যই। জন প্রতি খাবার গণনার এককটা হচ্ছে আপনার এই যে আপনার যখন একটা ডিশ, একটা খাবারের ডিশে আপনারা জানেন এটা 1 জনের ডিশ হইতে পারে, এটা 5 জনের হইতে পারে, মানে একটা খাবার 3 জনে মিলে খেতে পারবেন, অথবা 5 জন মিলে খেতে পারবেন, অথবা একজনে খেতে পারবেন, এটাকে বলে আপনার জন প্রতি। অথবা আপনি যখন একটা রেস্টুরেন্টে ঢুকেন, আপনাকে একটা বড় রেস্টুরেন্ট হলে জিজ্ঞেস করে যে স্যার আপনারা কয়জন, আপনি বলতেছেন আমরা 4 জন, সে আপনাকে নিয়ে বলবে স্যার এখানে বসেন, এটা হচ্ছে 4 জনের টেবিল, এখানে হচ্ছে 5 জনের টেবিল, এটা হচ্ছে 6 জনের টেবিল, আপনি যে কজন আপনি সেই টেবিলে গিয়ে বসেন। এই যে আপনি যে জন প্রতি গণনা করতেছেন, এটাকে ওরা কিভাবে গণনা করে? এটা হচ্ছে গিয়ে ইনবুন। আপনি যখন রেস্টুরেন্টে খাইতে যাবেন বন্ধুদের সাথে, আপনারা আছেন সাপোজ ধরেন 3 জন, তারা আপনি বলবেন সামিন বুন উমশিগুন ইসয়, সামিন বুন মানে 5 জনের উমশিক মানে খাবার, ইসয় মানে আছে কি, 3 জনের খাবার আছে কি? তাহলে সে আপনাকে বলতো হ্যাঁ আমাদের ওই খাবারটা আছে, 3 জনে খাইতে পারবেন, আমাদের ওই খাবারটা আছে এত টাকায়, এটা খাইতে পারবেন, এইভাবে আর কি। জনপ্রতি খাবার গণনা হচ্ছে ইনবুন। আচ্ছা, যেটা আমরা জি দেখতেছিলাম, ভাই, বুঝতে পারছি। ভাইয়া এটা কি গুম বলে না গুণ বলে? বুন বুন। গুণ। আমি বারবার শুনতেছি মনে হচ্ছে গুম বলতেছে। না না না, ইনবুন, ইয়ং ই ইন নিয়ন, গুণ এই জন্য ইন, ভাই, নিয়ন নিচে আছে তো এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছি, মানে আমার কানে আসতে যে হচ্ছে আপনি ম উচ্চারণ করতেছেন, না না না, এই কারণে ইনবুন, জিজ্ঞেস। ইনবুন। ইন। আচ্ছা, ওকে এরপর ভাই, হচ্ছে থ্যাংক ইউ। আমাদের বছর গেল, মিনিট গেল, এবার হচ্ছে সেকেন্ড। একইভাবে আমাদের ঘন্টার কাঁটার সেকেন্ড আছে, সেকেন্ড হচ্ছে ছো। দেখেন এখানে কিন্তু একটা মজার বিষয় খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এখানে ঘন্টার কাঁটা নাই। এখন যেমন বাজতেছে আমার দুবাইয়ের টাইমে 8টা 27, 8টা 28, এই যে 8টা, এই 8টা হচ্ছে আমার মেয়ে মানে ছোট কাঁটা, বড় কাঁটা যেটাকে বলে ঘন্টা গণনার একক, ঘন্টা গণনার একক কিন্তু এখানে নাই। এটা তাহলে কোথায় আছে? পিওর কোরিয়ান। আপনাদের যখন আগামী ক্লাসে আমি ঘড়ি পড়াবো তখন দেখতে পাবেন, ঘড়ি পড়তে গেলে আপনার দুইটা টাইমই ফলো করতে হয়। ঘন্টাকে গণনা করতে হয় পিওর দিয়ে, আর মিনিট এবং সেকেন্ডকে গণনা করতে হয় সিনো দিয়ে। এটা একটা মজার বিষয়। আচ্ছা যাক, তো সেকেন্ড হচ্ছে ছো, মিনিট হচ্ছে বুন, সেকেন্ড হচ্ছে ছো। এবার মাস, এই দেখেন এই যে আপনাদের বলছিলাম একটু আগে, মাস গণতে গেলে উয়ল, উয়ল,
খুবই মজার বিষয়, কোরিয়াতে জানুয়ারি ফেব্রুয়ারি বলে কিছু নাই। ওরা বলে এই প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, লাইক জানুয়ারিকে ওরা বলে প্রথম মাস, ফেব্রুয়ারিকে বলে দ্বিতীয় মাস। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি যদি শুধু বলেন ইরওয়াল, ইল উয়াল, আপনাদেরকে ভেঙে দেখায় জিনিসটা, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। কারণ বানান যদি মানে এটা আপনারা যদিও জানেন, কিন্তু উচ্চারণটা একটু প্রবলেম হবে, সেটা দেখায় দিই। যেমন আপনার জানুয়ারি, জানুয়ারি হচ্ছে আমাদের 1 নম্বর মাস, তো এককে বলে ইল, আর মাস গণনার একক হচ্ছে উয়ল। উয়ল, ইল উয়ল। এখন আমরা জানি ভারমের 1 নম্বর নিয়ম অনুযায়ী রিউল এখানে থাকবে না, রিউল চলে আসবে এখানে। বানান কিন্তু এটাই হবে, কিন্তু উচ্চারণটা কি হবে সেটা দেখাচ্ছি, কনফিউজড হবেন না, বি কেয়ারফুল। তাহলে এখন আমার বানানটা কি দাঁড়াইতে, উচ্চারণটা কি দাঁড়াইতেছে, ই রুয়ল। ই রুয়ল। আচ্ছা, এরপর দেখেন, যদি আমি বলি এবার ইয়া কি হবে, ধরেন আগস্ট। কেউ একজন বলেন তো আগস্ট কি হতে পারে যদি এই স্ট্রাকচার আমরা ফলো করি? আগস্টের নাম কি হবে তাহলে? ফালিউল। ফারুয়ল। ফালিউল না, ফারুয়ল। ফালিউল। জি ভাইয়া, কারণ কি, ফালিউল। আমাদের আগস্ট হচ্ছে 8 নম্বর মাস। আটকে বলে ফাল, আর মাস গণনার একক হচ্ছে উয়ল। ওই একই কথা উচ্চারণে গিয়ে হয়ে যাবে ফা রুয়ল। ফাল উয়ল হবে না, ফা রুয়ল হয়ে যাবে। কেননা আমার এখানে ভাইয়া লটা উচ্চারণ হইলো না কেন? এই যে আপনার ল তো নিচে থাকতেছে না, ওর নিচে থাকলে সেটা ল ও হতো, হ্যাঁ ওর তো উপরে চলে আসতেছে। ও বুঝতে পারছি। উচ্চারণ হবে ফারুয়ল, বানান হবে ফাল উয়ল। এই হচ্ছে আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। এটা শুধুমাত্র মাস গুনতে গেলে একটা দুইটা জায়গায় একটু চেঞ্জ করতে হবে। দুইটা হচ্ছে কি কি, 6 এবং 10। 6 হচ্ছে আমাদের জুন মাস, আর 10 হচ্ছে আমাদের অক্টোবর মাস। যেমন জুন মাসে আমরা জানি 6 নম্বর মাস হলো হবে ইউ, ইউ উয়ল। আমরা এটাই জানি। আর 10 নম্বর মাস হচ্ছে শিপ উয়ল বা শিব উয়ল। এই হচ্ছে আমাদের নর্মালি, আমাদের এটা আমাদের মাথায় আসে। কিন্তু এই শুধুমাত্র পুরো মাসের মধ্যে এই দুইটা একটু ডিফারেন্স কি, এদের এই ভাচ্চিমটা থাকবে না, এই দুইজনের ভাচ্চিমটা থাকতেছে না। ওর ইউকের গিয়কটা চলে যাচ্ছে, ওর শিবের বিয়কটা চলে যাচ্ছে, বাদ বাকিটা সেম টু সেম। যেমন ইউ ওয়াল, শি ওয়াল, ইউ ওয়াল, শি ওয়াল, খালি এটা মাথায় রাখবেন। আপনাদের আর মাসের আপনাদের আর কোনো হিসাব করতে হবে না, আর বাদ বাকিরা সবাই সেম টু সেম। তারপর হচ্ছে গিয়ে দিন, ক্যালেন্ডারের তারিখ গণনা একক, যে কোনো দিনকে ওরা একক বলা হচ্ছে কি ইল। এই দেখেন ইল একটা মজার বিষয়, মাত্র আমরা পড়ে আসছি, এক হচ্ছে ইল, তারপর কাজ হচ্ছে ইল, কাজকে ওরা বলে ইল, এককে বলে ইল, দিনকে বলে ইল। তাহলে আপনারা কিভাবে বুঝবেন? আপনারা যখন সেন্টেন্স পড়বেন শুধুমাত্র ওটা দেখিয়ে বুঝতে যান না, যখন আপনারা সেন্টেন্স পড়বেন পুরো সেন্টেন্স পড়ে আপনারা ডিসিশন নেবেন এই ইলের মানে কি, এই ইল দ্বারা কি দিন বুঝাইছে, নাকি এক বুঝাইছে, নাকি কাজ বুঝাইছে। কোরিয়াতে ভুরি ভুরি শব্দ আছে যেগুলা দ্বারা একটার দ্বারা 3-4টার মতো অর্থ বুঝায়। যেমন ডাল, ডাল মানে হচ্ছে গিয়ে মাস, ডাল মানে আপনার কি বলে চাঁদ,
দাল মানে হচ্ছে কি আপনার এই, মাস এবং দাল, আর এটা কি আছে ভুলে গেলাম। আচ্ছা যাও, তো একটা জিনিস দিয়ে দুইটা জিনিস বোঝায়, এরকম অনেকগুলো আছে সেন্টেন্স, বুঝতে পারছো? তো দিন হচ্ছে ইল। এরপরে দেখে আমরা একটু আগে বহুতল ভবন গণনা করে আসছি যে আমার ভবনটা হচ্ছে 5 নম্বর ভবন। ও দং, ও দং 5 নম্বর ভবন। আচ্ছা, ভবন তো আমি খুঁজে পেলাম। এখন বহুতল ভবনের আমি এখন আছি, আমারটা হচ্ছে 4 তলায়। আমার রুমটা আছে বা আমার এই খসিওটা আছে 4 তলায়। যে বহুতল ভবনের তলা গণনার একক, আমি 4 তলাকে কিভাবে গুনবো? ছুং, এটা কিন্তু উ, আমাদের ওই যে শেষের যে 9 নম্বর উটা ছিল স্বরবর্ণের উ, দুই দাঁত লাগায়া পড়তে হয় সেই উ, এটাকে কিন্তু নর্মাল উ মনে করতে যান না, এটা হচ্ছে উ। ছুং, ছুং। তাহলে আপনার বলবে 5 নম্বর ভবনের 4 তলায় আপনার রুম, তাহলে কি হবে? ওদং সাতছুং, ওদং সাতছুং, 5 নম্বর ভবনের 4 তলায়। আচ্ছা, এখন 4 তলা তো পাইলেন, কিন্তু 4 তলা তো অনেক বড়, অনেক রুম আছে। আপনার রুম কোনটা? এই যে রুম গণনার একক বা রুম বা ফ্ল্যাট গণনার একক হচ্ছে হো। লাইক আপনার রুমটা হচ্ছে 4 তলা, তো 4 তলা আপনার রুমের নাম্বার হবে ধরেন 420, 420। 420-এর নাম্বার হলে কি হবে? সাবেক, সা হচ্ছে 4, ব্যাক হচ্ছে 100, 4 100 আর 20, তাহলে সাবেক ইশিপ, সাবেক ইশিপ হইতেছে 420। তাহলে কি দাঁড়াবে আমাদের? ও দং সাতছুং সাবেক ইশিপ হো। হো হচ্ছে আমাদের রুম বা ফ্ল্যাট গণনার একক, যে এত নম্বর রুম বা এত নম্বর ফ্ল্যাট। তো 5 নম্বর ভবনের ও দং 4 তলা সাতছুং সাবেক ইশিপ হো, 420 নম্বর রুম। এই হচ্ছে আপনাদের একটা ঠিকানা খোঁজার জন্য যেটা গুরুত্বপূর্ণ। তো বুঝতে পারতেছেন কত গুরুত্বপূর্ণ, যে আপনার এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু অন্য কিছু তৈরি হবে না, শুধুমাত্র সিনো কোরিয়ান ব্যবহৃত হবে। নেক্সট ক্লাসে আমরা পিওর কোরিয়ানটা দেখাবো, তখন দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বৃহস্পতিবার দিন রাতের মধ্যে আপনাদেরকে আমি জানায় দেব যে আমাদের শুক্রবার দিন ক্লাস কবে হবে। আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে আজকে আল্লাহ হাফেজ।